আসসালামু আলাইকুম। 2024-এর যে আন্দোলন হয় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে, প্রথমে আন্দোলন ছিল কোটা আন্দোলন, পরবর্তীতে মেটিকুলাস ডিজাইনে এক দফা দাবি। এই মেটিকুলাস ডিজাইন কিভাবে করা হয়েছে, এই ডিজাইনের পিছনে কাদের হাত, কারা টাকা খরচ করেছেন, এসব অনেকেই জানেন না। যারা রাজনৈতিকভাবে গভীরভাবে বিশ্লেষণ করেন না বা রাজনৈতিকভাবে পড়াশোনা করেন না, আর সাধারণ মানুষ এই সমস্ত কথা জানবেও না, জানলেও তাদের বিশ্বাস হইতে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পলিটিক্সের ভিতরে অনেক কিছু হচ্ছে। একটি দেশের সরকার পরিবর্তন হওয়ার পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকে, দেশীয় ষড়যন্ত্র থাকে, প্রশাসনের ভিতরে ষড়যন্ত্র থাকে। শেখ হাসিনা 17 বছর টানা ক্ষমতায় ডিএনএ টেস্ট করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে লোক নেওয়া হয়েছে। এ কথা অনেকেই বলার চেষ্টা করেছে বা বলতেছে, আমিও বলি তাই। কিন্তু এর ভিতরে অনেক ভুল হয়েছে, এটাই বাস্তবতা। কারণ হচ্ছে এই ডিএনএ টেস্টের ভিতরে বহু হাইব্রিড আমলিক ঢুকেছে। আমি একটু গভীরভাবে যদি বিশ্লেষণ করি, ধরেন আপনি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, আপনি বহু বছর ধরে আমলিক করেছেন, নির্যাতিত হয়েছেন, দলের এখন সুসময়, আপনার অত টাকা পয়সা নেই কারণ আপনি সৎ রাজনীতি করেছেন, আপনাকে নমিনেশন দেওয়া হবে না, কারণ নমিনেশন আনতে গেলে ওইখানে 50 থেকে 1 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। এই টাকা যারা নিয়েছে তারাও হাইব্রিড আমলিক। শেখ হাসিনার অরিজিনাল বা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি তারাও করে না। উপর থেকে নিচ পর্যন্ত যত হাইব্রিড আমলিক ছিল, তারা এই দলটিকে শেষ করেছে, এই দেশটিকে শেষ করেছে। যারা প্রকৃত আমলিক, যারা দেশপ্রেমী আমলিক, যারা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে, যারা 71-কে লালন করে, তারা কিন্তু ওই দলের ভিতরে জায়গা পাননি, পোস্ট পদবি পাননি। এই সমস্ত হাইব্রিড আমলিক নৌকা নমিনেশন কিনে নিয়ে আসছে, তারা ভোট করেছে, তারা চেয়ারম্যান হয়েছে। এই সমস্ত হাইব্রিড আমলিক বিভিন্ন জায়গায় এমপি নমিনেশন নিয়ে এমপি হয়েছে, এমনকি মন্ত্রণালয় পর্যন্ত তারা পৌঁছে গিয়েছে। আর এরা হচ্ছে অরিজিনাল রাজাকার, দেশের শত্রু, দলেরও শত্রু। এই লোকদের কারণে মেটিকুলাস ডিজাইন করতে সুবিধা হয়েছে। এরা এই টাকা খেয়ে এই ডিজাইনের সহযোগিতা করেছে এবং গোয়েন্দা তৎপরতা এবং গোয়েন্দা রিপোর্ট শেখ হাসিনার কাছে পৌঁছায়নি। মেটিকুলাস ডিজাইন কত আগে সাজানো হয়েছে, কিভাবে আন্দোলন শুরু হবে, কিভাবে শেষ হবে, কোন কোন ইউনিভার্সিটি থেকে কোন কোন ছাত্র নেতারা নেতৃত্ব দিবে, কারা কত টাকা পাবে, শেখ হাসিনার পতন হলে কারা কি সুবিধা পাবে, এগুলো সব ডিজাইন করা হয়েছে। 29 মিলিয়ন আমেরিকা এই বাংলাদেশে আন্দোলনে খরচ করেছেন শেখ হাসিনাকে হটানোর জন্য। আমেরিকার স্বার্থ কি? আমেরিকা কেন এত প্রতিশোধ নিতে চাইবে সেটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। কারণ আমেরিকা চেয়েছিল তারা একটা ঘাঁটি করবে। বাংলাদেশ ভৌগোলিক দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ অবস্থান রাখে এশিয়া মহাদেশের ভিতরে। বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছে। সেন্ট মার্টিন দ্বীপ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এই অঞ্চলে যদি তারা একটা নৌঘাঁটি করতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটা তারা শাসন করতে তাদের জন্য বেশি সুবিধা হয়। এখানে নদীপথ থাকার কারণে নৌপথে তারা বিভিন্ন পরিবহন ব্যবহার করে অস্ত্র শস্ত্র গোলা বারুদ নিয়ে আসতে পারবে, যেটা কেউ বুঝতে পারবে না। যাই হোক, এই প্রসঙ্গে আমি বিস্তারিত আলাপ করব না, এটা হালকা একটু বললাম, আপনারা বুঝে নেবেন। আমেরিকার স্বার্থ আমেরিকা হাসিল করার জন্য
আমেরিকার প্রতিনিধি পাঠিয়ে এ দেশকে ডিজাইনে তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তাদের প্রতিনিধি আপনারা এগুলো খেয়াল করলে বুঝতে পারবেন। ডক্টর ইউনুস নোবেল প্রাইজ বিজয়ী একজন নোবেল লরিয়েন্ট। নোবেল প্রাইজ কারা পায় এই পর্যন্ত, কারা পেয়েছে ইতিহাস ঘাটাঘাটি করে দেখেন, সবাই আমেরিকার দালাল। নোবেল প্রাইজ যারা পেয়েছে সবাই আমেরিকার দালাল। তারা আমেরিকার কথা এবং আমেরিকার স্বার্থ হাসিল করার জন্যই কাজ করে। নোবেল প্রাইজ আপনারা কি মনে করেন? এটা একটা অ্যাওয়ার্ড, এটা আমেরিকার দালাল যারা তারাই পেয়ে যায়, তারাই পায়। এর ভিতরে কিছু ভালো মানুষও পেয়েছে বিভিন্ন ভালো কাজের গুণ কীর্তির দ্বারা। আবার এবারে সবাইকে এই কথা বলাও যাবে না, কারণ তারা এমন ডিজাইনে কাজ করে পৃথিবী শাসন করার জন্য আমেরিকা, মানুষ যাতে বুঝতে না পারে। কখনো তাদের মনে হবে তারা ভালো কাজ করতেছে, কখনো তাদেরকে মনে হবে তারা পুরো পৃথিবী শাসন করতেছে এবং পাশাপাশি শোষণও করে নিচ্ছে। যাই হোক, যারাই বুঝতে পেরেছে তাদের, যারা আমেরিকার বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলছে, আমেরিকার সেই দেশগুলো শেষ করে দিয়েছে। শেখ হাসিনাকে তারা প্রস্তাব করেছে সেন্ট মার্টিনের জন্য, শেখ হাসিনা রাজি হয়নি। আরও 8-10 দিক খারাপ থাকতে পারে শেখ হাসিনার, আওয়ামী লীগের। দেশের উন্নয়ন করেছে, পাশাপাশি দেশের স্বার্থ রক্ষা করেছে, দেশকে অন্যের হাতে তুলে দেয়নি নিজের ক্ষমতার জন্য। এটা এখনো যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা আর কখনো বুঝবেন কিনা আমি জানি না। বুঝার চেষ্টা করেন, রাগ ক্ষোভ দিয়ে কিছু হয় না। আপনি শেখ হাসিনাকে পছন্দ করেন না, আওয়ামী লীগকে পছন্দ করেন, আপনি অন্য দলের ভক্ত, অন্য দলের দাস, না, এটা ঠিক না। আপনি এমন রাজনীতি করেন, আপনার যখন যাকে ভালো মনে হবে তাকে আপনি ভোট দিতে পারবেন। কখনো যদি আপনার মনে হয় যে আওয়ামী লীগ ভালো কাজ করেছে, আমি আওয়ামী লীগকে এই বছর ভোট দেবো, হ্যাঁ, নিশ্চয়ই এটা ভালো সিদ্ধান্ত, আপনি সেই কাজটি করুন। কখনো যদি আপনার মনে হয় না আমি এবার বিএনপিকে ভোট দিয়ে ট্রাই করব, বিএনপিকে ভোট দেন, দলদাস হয়েন না। এটা নাগরিকের কাজ না। আপনার ভোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের স্বার্থে। আমাদের দেশের বেশিরভাগ শ্রেণীর মানুষ দলদাস। কিছু মানুষ আওয়ামী লীগের দলদাস, অন্ধ, তারা আওয়ামী লীগের দোষ দেখে না। কিছু মানুষ বিএনপির দলদাস, অন্ধ, তারা বিএনপির দোষ দেখে না। কিছু মানুষ জামাতের দলদাস, নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, তারা জীবনও আর জামাতের দোষ চোখে দেখতে পাবে না। শেষ। জামাতের সৃষ্টি কোথায় থেকে, জামাত কিভাবে শুরু হয়েছে, জামাত এদেশে কেন নিন্দনীয়, তারা কেন স্বাধীনতার বিরোধী একটা সংগঠন, এগুলো তারা বোঝার চেষ্টা করে না। তাদের সাথে ডিবেট করে আমরা পারবো না, তারাও আমাদের আত্মীয় স্বজন, তারাও আমাদের প্রতিবেশী। চলুন না, রাজনীতি করুন, সমস্যা নেই। আপনাদের পূর্ব পলিটিশিয়ানটা ভুল করেছে, আপনারা সেই আদর্শকে বিশ্বাস করেন, এটাই কষ্ট লাগে। আপনাদের পলিটিক্সে ভুল নাই, আপনারা একটি দলকে পছন্দ করেন, স্বাভাবিক। ওই দলটি হয়তো বা জামাত বিএনপির সাথে আরও ভালো হইতে পারে, আপনাদের কাছে ভালো লাগতেও পারে, বা তাদের কার্যক্রম আরও একটু ভালো হইতে পারে, ভিন্ন হইতে পারে, কিন্তু তাদের আদর্শ কি, তারা কি বোঝাতে চায়, তাদের উদ্দেশ্য কি? যাই হোক, প্রসঙ্গ বিভিন্ন দিকে চলে গেল। এত শর্ট টাইমে এত কথা বলা সম্ভব না, চেষ্টা করেছি একটা ধারণা দেওয়ার জন্য। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছি, এখন থেকে আমি কথা বলবো, আমি আমার আবেগকে প্রকাশিত করব। যদি কখনো দেশ ও জাতির কল্যাণে কোনো অবদান রাখতে পারি কথা বলার মাধ্যমে, আমার কথা বলার মাধ্যমে যদি একটা মানুষের ভিতরেও কোনো পরিবর্তন আসে, আমি মনে করব সেটি আমার সার্থকতা। না বুঝে কেউ আমাকে পরামর্শ দিবেন না, না বুঝে কেউ আমাকে ব্যাড কমেন্টস করবেন না। ভালো থাকবেন, আবারও কথা হবে। যে কথাগুলোর আমি সারমর্ম বলার চেষ্টা করেছি, বিস্তারিত সামনে আসবে, বলবো। সচেতন থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।